হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। 2021 সালে আরআরবি এনটিপিসিতে আসা শিফট 1 সিবিটি 1 এর অঙ্ক মোটামুটি 18-19টা অঙ্ক। তো সামনে রেলের পরীক্ষা, বেশি দিন সময় নেই। তো কি টাইপের অঙ্ক আসবে আশা মানে আমার বাড়িতে যারা গ্রুপ করে তাদের সাথে আমি অনেক সময় বসি, তারা যে সেট প্র্যাকটিস করে, তা আমি দেখেছি সেখানে অঙ্ক কিন্তু খুব একটা কঠিন আসে না। কিছু তো কঠিন দেবে, কিছু অঙ্ক খুবই সহজ আসে। অঙ্কর দিক থেকে আশা করি অঙ্কর দিক থেকে হয়তো খুব একটা কঠিন অঙ্ক আসবে না, কিন্তু কঠিন আসে সব থেকে দেখবে যে রিজনিং গুলো, তারপরে কথোপকথন যেগুলো আসে, কথনগুলো সেইগুলো জিনিসগুলো খুবই টাফ হয়। সেই জায়গাটা গিয়েই মানে করতে গিয়ে হয়তো এটা ক্যালকুলেশন করলে এটা উত্তর হলো ভুল উত্তর চলে আসে, ওই জায়গাগুলোতে নেগেটিভ নেগেটিভ চলে আসে। আর জিকের দিক থেকে যাই হোক, মোটামুটি যাই দেয় আমি দেখেছি। তো প্রশ্ন হলে পরীক্ষার হলে প্রশ্ন কিন্তু নেগেটিভ করবে না। আমি দেখেছি গত প্রিভিয়াসে যে প্রশ্নগুলো এসেছিল এবার কিন্তু অনেকটা চেঞ্জ হবে, কারণ সেটগুলো দেখেছি অনেকটা চেঞ্জ, মানে অনেকটাই চেঞ্জ। শুধু মানে ম্যাথ বাদ দিয়ে, ম্যাথ কি চেঞ্জ করবে? ম্যাথ তো থাকবেই, সহজ কঠিন তো থাকবেই। তো ম্যাথগুলো খুব একটা কঠিন আমি দেখলাম না। সেট প্র্যাকটিস আমিও করি মাঝে মাঝে ওদের সাথে, খুব একটা কঠিন না। তবে ওই কথনগুলো, রিজনিং গুলো, এইগুলো একটু বেশি টাফ হয়। ওই জায়গাটা কথনগুলো সব থেকে বেশি টাফ হয়, মানে ওইখানে এটা না এটা দুটোই মিল থাকে, এরকম একটা কনফিউজ তৈরি হয়। ভুল সেই জায়গাটাই হয় বেশি। আমি দেখেছি এরাও প্র্যাকটিস করে, এদের মধ্যেও দেখেছি ওই জায়গাটা গিয়ে নেগেটিভ খাচ্ছে। তো শুরু করা যাক। মন খারাপ করবে না, ক্লার্কশিপ পরীক্ষা শেষ হলো, এখন সামনে যেটা আছে সেটার দিকে ফোকাস দিতে হবে। তো শুরু করছি। 53 নম্বর সেট থেকে মোটামুটি 18-19টা সেটটা দিয়ে দিব থাম্বনেলের উপর, দেখবে যে এই সেটটা কিছু ভাষাগত দিক থেকে অঙ্কগুলোতে একটু মানে মিস্টেক আছে, সেগুলো বলে দেবো কি হবে এই জায়গাটা। তো শুরু করছি। হ্যাঁ, আরেকটা কথা, অনেকে এই ক্লার্কশিপের বা মিসলেনিয়াস পড়ানোর সময় আমাকে বলছে, দাদা ট্রিক্সে করান, ট্রিক্সে করান। আমি বলবো আজকে যে তুমি কটা অঙ্ক ট্রিক্সে করেছিলে ক্লার্কশিপে, কমেন্ট বক্সে লিখে পাঠাবে কটা তুমি ট্রিক্সে অঙ্ক করেছো। আমি তো অঙ্ক দেখিয়েছিলাম, কটা অঙ্ক ট্রিক্সে করেছো, কটা অঙ্ক ট্রিক্সের অঙ্ক দিয়েছিল। যারা শুধু ওই ট্রিক্সের পেছনে ভাগে না, তারা ওই ট্রিক্সের 2-4টা করবে, তারপরে সব উল্টে যাবে। যাদের বেসিক জ্ঞান ছিল তারা হয়তো বেসিক জ্ঞানে অঙ্কগুলো সলভ করেছে, তাই না? ক্যালকুলেটিভ অঙ্ক ছিল। তো শুরু করছি। শুধু ট্রিক্সের পিছনে ভাগলে হবে না, যেটা ট্রিক্সে সেটা ট্রিক্সে করতে হবে, যেটা ক্যালকুলেটিভ সেটা ওইভাবে করতে হবে। যে ঠাকুর যে পূজায় সন্তুষ্ট তাকে সেই পূজাই দিতে হবে, যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিতে হবে। শুরু করছি। দুটি উৎস থেকে 1200 টাকার 3 বছরের সরল সুদের অন্তর 10.80 টাকা, তাহলে তাদের সুদের হারের অন্তর হলো। দুটি উৎস থেকে আমার অ্যাকচুয়ালি ফিগারটা কি হবে, অঙ্কর সমীকরণটা 1200 টাকা R1, দুটি উৎস বলেছে, R1 × 3/100 মাইনাস 1200 টাকা ইন্টু R2 × 3/1200 টাকা ইকুয়াল টু 1000, সরি 10.80 টাকা, দশমিক উঠিয়ে নিয়ে 100 নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার অঙ্ক। এখান থেকে আমাকে কি কমন নিয়ে নেবো, 1200 × 3, মানে 3 × 1200 মাইনাস বাই 100, R1 মাইনাস R2 ইকুয়াল টু 1080/100। এটা গুণ আছে, তুমি তাই না, তুমি এখানে কেটে দাও, কেটে দিলে এবার দেখো 9 12 108 কত হবে, 9 12 108, 90 দিয়ে কেটে দিলাম, ঠিক আছে, কেটে দিলাম। 3 × 90 কেটে দিলাম, তাহলে R1 মাইনাস R2 ইকুয়াল টু 0 0 কেটে দিলাম 0.3%। কত পার্সেন্ট? 0.3%। 4 নম্বর অ্যান্সার, মানে ডি। এখানে তো ডি দিচ্ছে না, খেয়াল রাখবে কিন্তু এই জায়গাটাও মিস্টেক করে অনেকে, ভাবে ডি দিয়ে দিচ্ছে 4। এই জায়গাটা কনফিউজ হয়, কারণ আগে আমাদের কি থাকতো এ বি সি ডি, এখানে 1 2 3 4 দিয়েছে। খেয়াল রাখবে কিন্তু এই জায়গাটা কোন জায়গায় আমি অ্যান্সার করছি, এই জায়গাটা ভুল করে, এ বি সি ডির জায়গায় ভুল করে, তাহলে উত্তর হবে আমার 4 নম্বর, তাই না, 0.3%। ম্যাথ, এক ব্যক্তি তার মূলধনের 2/3 অংশ বিনিয়োগ 2/3 বিনিয়োগ করলেন 6% সুদের হারে। কত পার্সেন্ট সুদের হারে? 6%। 2 কোনো মূলধনের ধরে নিলাম x টাকা, তার 2/3 6%
সুদের হারে এবং 1/5 অংশ 10% সুদের হারে এবং বাকি অর্থ 15% সুদের হারে। যদি তার বার্ষিক রোজগার 6,600 টাকা হয় তাহলে তার মূলধন কত ছিল? আমাকে এটা তো ট্রিক্সে আসবে না, আমাকে তো করতেই হবে প্লাস 1/5 মানে x/5 অংশ কত পার্সেন্টে? 10%। প্লাস এবার বাকি অংশটা আমাকে একটু বের করতে হবে। 3 5 15, 15 হলো, তাহলে 5 দুগুণে 10, 3 একে 3 13, 13 আর 15, তাহলে থাকবে আমার 13 15 2/5 অংশ। বাকিটা 2/5 কত পার্সেন্টে? 15%। কত টাকা ইনকাম করে? 600 টাকা। এই হচ্ছে আমার সমীকরণ, তাই না? এই হচ্ছে, আমাকে কেটে দাও, একটু ছোট করে দাও কেটে কেটে। তাহলে পেলাম কত? 4x/100 প্লাস 2x/100 প্লাস 6x/100 ইকুয়াল টু 600। তাহলে এই হয়ে গেল, কত হয়ে গেল? আচ্ছা 12। মিস্টেক করলাম নাকি? ওই জায়গাটা কি হবে? এক্স বাই কত পার্সেন্ট? 10%। এবং বাকিটা কত? 3 5 15, 5 দুগুণে 10 আর 3 13, 14 15, 2/15 হবে। কোথায় গেল এই জায়গাটা? 2/15, ওই জন্যই তো দেখলাম মানে মিস্টেক হলো কোনো জায়গায়। 2/15 অংশ। তাহলে এটা থাকলো, এই জায়গাটা 15 15 কেটে দিলাম, তাহলে আমার এই জায়গাটা থাকলো কত? শুধু 2x/100। তাহলে আমি পাচ্ছি কত? 8x। তাহলে 8x ইকুয়াল টু 100 একসাথে নিয়ে চলে যাই ওখানে, এটা, তাই না? এক্স লিখলাম কেন? এটা 4 25 100, 4 দুগুণে 8, 300, 3 600, 3 25 75, 7,500 টাকা। কত টাকা? 7,500 টাকা। 4 নম্বর অ্যান্সার। 7 নম্বর 8 নম্বর, দেখো এই অঙ্কগুলো পরীক্ষায় এসেছিল। তবে অঙ্কের দিক থেকে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। বাকি রিজনিং, কথোপকথন, এই টাইপ ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু খুবই টাফ আসবে, তাই না? সেগুলো একটু টাফ আসবে। আমি সেট দেখেছি, সেটা কিন্তু টাফ, খুবই টাফ ভেতরের। বলেছে 10 জন ব্যক্তি একটি কার্য শেষ করতে পারে 18 দিনে, 6 দিন পরে আরো 5 ব্যক্তি যোগ দেয়, তাহলে কত দিনে কাজের বাকি অংশ সম্পন্ন হবে? তো 10 জন ব্যক্তি একটি কাজ কত দিনে করে? 18 দিনে। সমান সমান করে দিলাম 6 দিন পরে, তাহলে 6 দিন পর, তাহলে 6 দিন তো 10 ব্যক্তি 6 দিন করেছিল, 10 ব্যক্তি 6 দিন করেছিল। তারপরে আসবে কত? 5 ব্যক্তি যোগ দেয়, প্লাস 5 ব্যক্তি যদি যোগ দেয় তাহলে 10 ব্যক্তি ছিল, আর 5 ব্যক্তি 15 ব্যক্তি কত দিনে করবে? এক্স দিনে করবে। এইটুকু ক্যালকুলেশন আমাকে করতে হবে। 180 60 প্লাস 15x থাকবে কত? 120 ইকুয়াল টু 15x, x সমান সমান 8। কত দিনে শেষ করবে? বাকি অংশ 8 দিনে শেষ করবে। 1 নম্বর উত্তর। এবার 8 নম্বরের অঙ্কটা তো করবো না, জাস্ট 22 24 48 এবং 16 লসাগু কত? 528। তোমরা একটু লসাগু বের করে নাও, ঠিক আছে? এটার উত্তর হবে 528। কারণ এটা লসাগুটা করলে এটা ছোট জিনিস, করে সময় নষ্ট করে লাভ নেই। তোমরা একটু করে নাও, 528 আসবে। 8-এর 2 নম্বর অ্যান্সার। 16 নম্বর ম্যাথ। একটি দ্রব্য যদি তার ক্রয় মূল্যের 150% লাভে বিক্রি করা হয়, ক্রয় মূল্য 100 টাকা, 150% লাভ, তার মানে আরো 150 টাকা আরো বেশি আছে ওর মধ্যে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য আর 150% লাভে বিক্রি করেছে, মানে টোটাল 250 টাকায় বিক্রি করেছে। কত টাকায়? 250 টাকায়। তাহলে রে বিক্রয় মূল্য হবে, এই যে রে, এই যে ভাষাগত দিক থেকে একটু সমস্যা, তার মানে একে বলেছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত কত? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত চেয়েছে উত্তরে, ঠিক আছে? 5 দুগুণে 10, 5 5 25, 2:5 অনুপাত। 2 নম্বর অ্যান্সার। 23 নম্বর। 22 নম্বর অঙ্কটা সাবধান, এই অঙ্কটা খেয়াল করবে ভালো করে, কিন্তু কি বলেছে? অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এবং দেখে মনে হয় সোজা, কিন্তু না। যদি জানে যে তার কাছে সোজা। 7টি কমলা গাছ, 28টি আপেল গাছ। 7টি কমলা গাছ, 28টি আপেল গাছ এবং 42টি আম গাছ সারিবদ্ধভাবে এমন করে রোপণ করতে হবে যাতে প্রতিটি সারিতে এক প্রকৃতির একই সংখ্যক গাছ থাকে। তাহলে ন্যূনতম কতগুলি সারিতে গাছ রোপণ করা যাবে? টুক করে গসাগু বের করতে হবে। গসাগু বের করে তো উত্তর নেই। কত গসাগু? কত? 7। কিন্তু গসাগু দিয়ে অঙ্ক, ঠিক আছে? আমাদের এর গসাগু কত? 7
28 আর 42-এর গসাগু কত? গসাগু হচ্ছে 7। ঠিক আছে, এবার এই 7 গসাগু দিয়ে 7টি কমলা গাছকে ভাগ করতে হবে। 7টি কমলা গাছকে ভাগ করলাম, প্লাস 28টি আপেল গাছকে ওই গসাগু দিয়ে ভাগ করলাম। সেগুলোই তো মানে সেইভাবেই তো সারিবদ্ধভাবে বসাবো। প্লাস 42টা আম গাছকে সেই 7 দিয়েই সারিবদ্ধভাবে ভাগ করব। সারিবদ্ধভাবে কি করব? যাই হোক, সারিবদ্ধভাবে রোপণ করব, তাই না? এটাই বলেছে। এবার তাহলে মানে ন্যূনতম কতগুলি সারিতে গাছ রোপণ করা যাবে? এখানে কত পাচ্ছি? 1, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 6, সমান সমান 11 অ্যান্সার। অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, গসাগু দিয়েই গাছগুলোকে ভাগ করতে হবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। 23 নম্বর অঙ্ক। 100 জন ছাত্রের একটি শ্রেণীতে একটি বিষয় 25, এই যে একটি বিষয় 25 দেখেছো কি বলেছে? অন্য শ্রেণীতে 50 জন ছাত্র গড়ে 70 নম্বর পায়। ওটাই বলতে চেয়েছিল আগের লাইনে, যে 100 জন ছাত্রের একটি শ্রেণীতে একটি বিষয় গড়ে গড়ে ওটাই 25 পায় এবং অন্য শ্রেণীতে 50 জন। তাহলে টোটাল আমার কতজন? টোটাল আমার 150 জন, তাই না? 50 আর 100 টোটাল 150 জন। তাহলে দুটি শ্রেণী মিলিয়ে গড় নাম্বার পেয়েছে এমন ছাত্রদের সমষ্টি হলো। তাহলে 100 আর প্রথমে পেয়েছে 25 গড়ে, প্লাস পরে 50 জন গড়ে পেয়েছে 70। বাস এইটুকু করতে হবে। তাহলে এই জায়গাটা আমি পাচ্ছি কত? 2500, প্লাস এই জায়গাটা 3500, তাহলে বাই কত? 150, তাই না? যোগ করলে কত হবে? এখান থেকে নিয়ে নিলে 30 30 60, 4 15 60, 40 আনসার। কত আনসার? 40। 23-এর 24 নম্বর। একটি ভাগের অঙ্কে ভাজক হচ্ছে ভাগফলের 2 গুণ এবং অবশিষ্টের 6 গুণ। যদি অবশিষ্ট 8 হয় তাহলে ভাজ্যের মান কত? না বুঝতে পারলে এইভাবে বানিয়ে নিবে, ঠিক আছে? বাচ্চাদের মতো বানিয়ে নিতে হবে। এটা ভাজ্য, ভাজক, ভাগফল, তাই না? শেষ। একটি ভাগের অঙ্কে ভাজক হচ্ছে ভাগফলের 2 গুণ, ভাগফলের 2 গুণ। তাহলে এই হচ্ছে 2 গুণ, এই হচ্ছে এক্স, এবং অবশিষ্টের 6 গুণ। অবশিষ্ট যদি 8 হয় তার 6 গুণ করতে হবে একে, তার মানে একে 48 করতে হবে। কত হবে? 48 করতে হবে, 6 গুণ। আবার বলেছে এর 2 গুণ, তাহলে একে 24 করতে হবে। একে কত করতে হবে? 24। এটা সাজিয়ে নিলাম আমি, ঠিক আছে? হয়ে গেছে অঙ্ক। তাহলে ভাজ্যের মান কত? এই যে ভাজ্যের মান কত, তাহলে এটা গুণ, এটা যোগ, তাই না? তাহলে 48 × 24 যোগ 8, এটা যোগ করলে আমার আসবে কত? 1160। কত আসবে? 1160। 24 4 4 16 1 33, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। কি করলাম? ওহো, আমি 84 নিয়েছি, তাই তো। 84 নিলে তো হবেই। 48 আর এটা, তাই না? 1160 আসবে। 4 8 32, 3 16 3 19, 8 2 16 1, 4 2 1 9। এই যে 8 যোগ করলে 1160 আসবে। কত আসবে? 1160। 26 আর 28 মাঝখানে একটা সংবিধানের, ওটা নিয়ে নিয়েছি কারণ একসাথে নিয়ে নিলাম, ছোট অঙ্ক বলে। 26 নম্বর। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 36 মিটার এবং এর উচ্চতা হলো 6 মিটার। ত্রিভুজের আয়তন কত? এই যে আয়তন কেন হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে, তাই না? এই জায়গাটা আয়তন লিখে দিয়েছি, উত্তর মিটার স্কয়ার রেখেছে। আবার ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা সমবাহু ত্রিভুজ মানে এ পরিসীমা সূত্র হচ্ছে 3a, তাই না? 3a সমান সমান যদি আমার 36 হয় তাহলে এক একটা বাহু কত? 12 করে। কত করে? 12 করে। আর এর উচ্চতা দিয়ে দিয়েছে কত? উচ্চতা দিয়েছে 6 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে কটা ত্রিভুজ হয়ে গেল? দুটো হয়ে গেল না? টোটালটা যদি এবার যদি ত্রিভুজের এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমার মনে না থাকে, তো না থাকুক, কোনো ব্যাপার না। সূত্র আমার দরকার নেই, সূত্র আমার দরকার নেই, না থাকুক না থাকুক। তাহলে আমি কি করব? দুটো ভাগ হয়ে গেল। টোটালটা যদি 12 হয় তাহলে এটুকু 6, এটুকু 6, তাহলে এক একটা
একটা নিয়ে নাও না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত 6, উচ্চতা কত 6, এই যে এইটুকু ভূমি, এটা উচ্চতা, তাহলে এক অংশ এইটুকু পেলাম আমি 18, তাহলে আরেকটুকু 18, তাহলে দুটো যোগ করলে কত হবে 36, দুটো যোগ করলে 36, অর্ধেক অর্ধেক করে নিয়ে নিলাম। তো মনে না থাকলে তাই করব, সূত্র যদি মনে না থাকে যে এর ক্ষেত্রফলের সূত্র কি মনে পড়ছে না, তাহলে কি অর্ধেক অর্ধেক করে নিয়ে নিলাম, ভাগ করে 2 দিয়ে গুণ করে দিলাম, বাস হয়ে গেল উত্তর। হ্যাঁ, 27 নম্বর, সংবিধান কোন ধারা সমানতার ধারণা রয়েছে? 14 নম্বর অ্যান্সার, তাই না? অ্যান্সার হচ্ছে 2, 14। 28 নম্বর অঙ্ক বলেছে, এক এক ব্যক্তি স্কুল থেকে পার্কে 20 কিমি পার ঘন্টা গতিতে গেল এবং ফিরে আসলো 5 কিমি পার ঘন্টা গতিতে। পুরো যাত্রাটিতে তার কত ঘন্টা সময় লাগলো? 5 ঘন্টা। তাহলে স্কুল থেকে পার্কের দূরত্ব কত? এটা শর্ট ট্রিক্সে হয়, এ ইন্টু বি, যেহেতু যাচ্ছে আর আসছে তাহলে এ প্লাস বি হবে। একই দিকে গেলে মাইনাস করতাম, কিন্তু গেল আবার একবার আসলো, ইন্টু টাইম আবার। তাহলে এ কত? এ যাই ধরো, বি যাই ধরো, তাহলে 20 ইন্টু 5 যোগফল হচ্ছে 25, এগুলো গতিবেগের লিখেছি, ঠিক আছে, ইন্টু কত ঘন্টা? 5 ঘন্টা, সমান সমান ডি। এইটুকু করে অঙ্ক শেষ। 5 5 25, 5 5 25, দুটো কেটে দিলাম, তাহলে ডি ইকুয়াল টু 20 কিলোমিটার। 20 কিলোমিটার উত্তর। তো যে অঙ্কটা, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, যে পুজোয় থাকে সেই পুজো দিতে হবে, এটা হয়ে যায়, হয়ে গেল। 32 33, 32 নম্বর, এক মোবাইল ফোনের, দেখো মোবাইল ফোনের মূল্য প্রথমে 20% কমানো হলো এবং পরে ওটাকে 10% বৃদ্ধি করা হলো, তাহলে পরিবর্তন কি হবে? অনেকে অনেকভাবে করে, আমি আমার মতো করছি। প্রথমে 20% কি করলো? কমানো হলো, 80 করলো। প্রথমে আমার 100 ছিল, এটা জানতে হবে, এটা তো ছিলই আমার 100, পরে 20% কমালো এবং 10% বৃদ্ধি করলো বাই 100। আমি এইটুকুই করি, কেটে দিলাম, 88 পেলাম। আমার ছিল 100, হয়ে গেল 88, 12% হ্রাস। কত পার্সেন্ট হ্রাস? 12% হ্রাস। তুমি তোমাদের মতো করে নাও, এটা ভালো লাগলো করতে পারো। এবার হচ্ছে 33, সমীকরণের জুটিকে 2 এর পাওয়ার x প্লাস ওয়াই ইকুয়াল টু 16 এবং 64 পাওয়ার কত? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এখানে আমি এটাকেই ভেঙে দিচ্ছি, এটাকে 2 এর পাওয়ার 4 লিখবো, বেশ 1 হয়ে গেল, দরকার নেই। তাহলে আমার পাচ্ছি কত? x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, আর এই জায়গাটা 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার কত হবে? 6, তাহলে 6x মাইনাস 6y ইকুয়াল টু 1। এখানে এটা পাবো, তাহলে 6x মাইনাস 6y ইকুয়াল টু 1, তাহলে পাচ্ছি 6x মাইনাস প্লাস 6y ইকুয়াল টু 4 6 24, 6x মাইনাস 6y ইকুয়াল টু 1, তাহলে 12x ইকুয়াল টু, ঠিকই তো আছে, 12x ইকুয়াল টু 25, 12x ইকুয়াল টু কত? 25। তাহলে x এর মান কত? x এর মান পাচ্ছি আমি 25/12। ওই যে দেখো 4 নম্বর অ্যান্সার, ওটাই অ্যান্সার হবে 25/12, বাকিটা বের করলাম না। 34 নম্বর, যদি কোনো সামন্তরিকের একটি কোণ 48 ডিগ্রি কম হয় ক্ষুদ্রতম কোণের দ্বিগুণের, ক্ষুদ্রতম কোণ যদি x হয়, তার 2 গুণের থেকে কত কম হয়? 48 ডিগ্রি কম হয়, তাহলে বড় কোণ এটা। এবার একটা সামন্তরিকের কোণ, ছোট কোণ x, তার ছোট কোণের দ্বিগুণের থেকে 48 ডিগ্রি কম হয়, বড় কোণ, তাহলে এটা হচ্ছে বড় কোণ। এবার প্রশ্ন হচ্ছে যে সামন্তরিকের বৃহত্তম কোণটির পরিমাপ কত? তো একটা সামন্তরিকের টোটাল বাইরের ডিগ্রির মান কত? 360, তাই না? 360। এবার সামন্তরিকের ওই জায়গাটা দুটো কোণ সমান থাকবে, দুটো কোণ সমান থাকবে। যদি মানে এক পাশের কোণ দুটো এ এ, আরেক পাশের কোণ বি বি, এদের টোটাল মিলে, তাই না, টোটাল মিলে কি হবে? এই কোণ আর এই কোণ, যেটা বোঝাতে চাচ্ছি, একটা ছবি আঁকলাম, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ সমান, তাই না? তাহলে দুটো কোণ, কিন্তু টোটাল
কত ডিগ্রি? টোটাল তো 360 ডিগ্রি, তাই না? তাহলে টোটাল 360 ডিগ্রি। তাহলে আমাকে এই জায়গাটা অঙ্কটা এইভাবে করতে হবে। মেটাচ্ছি এটা। তাহলে দুটো ছোট কোণ এক্স প্লাস এক্স, যে দুটো সমান, এবং দুটো বড় কোণ যার মান হচ্ছে এক্স মাইনাস 48 প্লাস 2x মাইনাস 48 ইকুয়াল টু 360। এই হচ্ছে অঙ্ক। এই দুটো ছোট কোণ, এই দুটো বড় কোণ, টোটাল মিলে 360 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখান থেকে পাচ্ছি কি আমরা 5x 4 2 6x 6x ইকুয়াল টু 96 যোগ করতে হবে। 96 যদি যোগ করি 456, 6 7 42, 6 6 36। তাহলে এক্স এর মান কত পেলাম? আমি 76 পেলাম। তাহলে এবার 76 দুগুণে 2 গুণ করতে হবে, মাইনাস 48 করতে হবে। তাহলে বড় কোণের মান পেয়ে যাব 152 থেকে 48 বাদ 104 ডিগ্রি। কত ডিগ্রি? 34-এর 4 নম্বর 104 ডিগ্রি। যদি একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হয় যথাক্রমে 15 মিটার, 20 মিটার এবং 30 মিটার, তাহলে ওই ঘরের 4 দেওয়ালের আয়তন কত হবে? না, 4 দেওয়ালের ক্ষেত্রফল দিয়েছে, উত্তরে দেখো ক্ষেত্রফল হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফল আমি কি লিখবো? পরিসীমা ইনটু উচ্চতা। পরিসীমা কি হবে? দৈর্ঘ্য আর প্রস্থ কত কত? দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 15 আর 20, এটা দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে এর পরিসীমা করলে এটা করতে হবে, ইনটু উচ্চতা কত? 30। এইটুকু অঙ্ক, পরিসীমা ইনটু উচ্চতা। তাহলে এই জায়গাটা পাচ্ছি কত? 35, 35 গুণ 70 ইনটু 30 সমান সমান 2100 মিটার স্কয়ার। এবার হচ্ছে 37 নম্বর। এক্স এর ন্যূনতম মান কত হলে 23 4 6 এক্স 45 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? যোগফল কত? 9 15 19 24। যোগফল 24। এক্স এর জায়গায় কত নিব? যদি আমি 3 নেই তাহলে হয়ে যাবে 27, যেটা 9 দিয়ে ভাগ যায়, তার মানে এটার মান হচ্ছে 3। যোগফল করে 24 হলো, 9 দিয়ে তো যাচ্ছে না, তাহলে এক্স এর জায়গায় কত নিব? 27 নিয়ে নিলাম, 3 নিয়ে নিলাম, 27 হয়ে গেল, যেটা 3 দিয়ে ভাগ যায়। উত্তর কত? 3। 37-এর 2 নম্বর, 36-এর 4 নম্বর आंसर। 43, যদি দুটি বর্গের কর্ণের অনুপাত 3:5 হয়, যে বর্গের কর্ণের অনুপাত 3, তাদের আয়তন না, এটা ক্ষেত্রফলের অনুপাত কত হবে? কর্ণ স্কয়ার বাই 2 ইসটু কর্ণ স্কয়ার বাই 2। কর্ণ কত? 3। তাহলে 3 3 9 আর হচ্ছে 5 5 25, এটাই তো হবে না? 2 2 তো কেটেই যাবে, এটাই आंसर। এক x প্লাস 1 বাই x ইকুয়াল টু 4, কিছুই নাই। x প্লাস 1 বাই x টু দি পাওয়ার ইকুয়াল টু 4, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান, এটাকে জাস্ট ফর্মুলায় ফিরতে হবে। তাহলে a স্কয়ার প্লাস, এটা তো পাতি অঙ্ক, তাও একটু করে দিচ্ছি। এই যে কত হবে? 14 आंसर হবে, তাই না? কত आंसर হবে? 14। একটি নিয়মিত পলিগনের অন্তস্থ এবং বহিস্থ কোণের অনুপাত হলো 4:1। দেখো এই অঙ্কটা করছি কিভাবে। তাহলে পলিগনটির বাহুর সংখ্যা কত? আমরা একটা এটা একটা সরল রেখা, এর মান কত? 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রিকে আমরা অন্তস্থ এবং বহিস্থ কোণের অনুপাত, এর মধ্যেই তো কোণগুলো তৈরি করবে না? যে কোনো একটা বাহু তো সে তো 180 ডিগ্রি হবে, কিন্তু এই যে এরকম, তা প্রত্যেকটা যদি এইভাবে যায়, তা এই বাহুগুলোকে তো ভাগ করছে। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। এরই অন্তস্থকার বহিস্থ কোণের মান হচ্ছে 4:1। তাহলে যদি 5 ইউনিট সমান সমান 180 হয়, তাহলে 1 ইউনিট সমান সমান 36, যার অন্তস্থ কোণ হচ্ছে 4, বহিস্থ কোণের মান হচ্ছে 1। তো বহিস্থ কোণের টোটাল মান কত? 360 ডিগ্রি। তো বহিস্থ কোণের টোটাল মান 360 ডিগ্রি, তার একটা কোণের মান দিয়েছে 1, তার মানে বহিস্থ কোণের এক একটা কোণের মান 36, আর অন্তস্থ কোণের এক একটা মান 4 দিয়ে গুণ করলে সেটা পাবো। কত পাবো? 144 অন্তস্থ কোণের মান। এবার বহিস্থ কোণের মান যেহেতু 1 দিয়েছে, তার মানে এক একটা কোণের মান 36, আর বহিস্থ কোণের টোটাল কোণের মান হচ্ছে 360। ভাগ করে দাও, বাস। 10টা বাহু। ফর্মুলা যদি মনে না থাকে এইভাবে অঙ্ক করা যায়। এটা একটা অঙ্ক দিয়েছে, এর বর্গমূল 6 আর এর হচ্ছে 8।
এর লসাগু হচ্ছে 24। উত্তর কমপ্লিট। 60 নম্বর, এই অঙ্কগুলো আসে পরীক্ষায়, বিশেষ করে রাজ্য সরকার পরীক্ষায় আসে। 9 3 2 4 2 4 8 x 6 11 দ্বারা ভাগ করতে হবে। বাস, এবার এই যে 9 আর 2 এগুলো কি যোগ করব, আর এই 3 এক ঘর ছেড়ে যেটা করেছি সেগুলো কি করব আমরা, বিয়োগ করব, তাই না? 9 2 11, 11 আর 8 হচ্ছে 19, 19 আর 6 25, তাহলে 25। আবার এইদিকে হচ্ছে 7 -7, তারপরে -x = 11। বোঝাতে পারলাম? এটা অনেকেই জানে কম বেশি। প্রথম ঘর নিলাম, তার এক ঘর টপকে একটা, তার এক ঘর টপকে নিলাম, এদিক থেকে এইভাবে নিলাম। তো এই যে প্রথম ঘরের পরে যে এটা নিলাম, এগুলো কি হয়, যোগ হয়, তাই না? এগুলো যোগ হয়, আর বাকি যেটা নিলাম সেগুলো বিয়োগ হয়। বিয়োগ করে হয়তো 22 আনতে হবে, 33, যেগুলো 11 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? তো এখানে আমি কত নিব, এটা ওই পাশে নিয়ে গেলে 18 হয়, 7, তাই না? x এর মান হবে 7। যোগ বিয়োগ করো, দেখো 7 আসবে উত্তর। 67 66 নম্বর, 15 জন ব্যক্তি 35টি বাক্স ভর্তি করতে পারে 7 দিনে। 15 জন ব্যক্তি 35টি বাক্সকে নিচে রাখতে হবে, কারণ এটাই তো কাজ, তাই না? কত দিনে করে, 7 দিনে। ইকুয়াল টু কতজন ব্যক্তি, n জন ব্যক্তি 65টি বাক্স 5 দিনে করবে। সাজিয়ে নিলাম, অঙ্ক করতে হবে। 5 7 35 কেটে গেল, 5 13 65 কেটে গেল, 3 5 15, সরি কি করলাম, এই পাশে এইদিকে কেটে দিতে হবে, 3 5 15, m = 39। কত অ্যান্সার, 39। এবার হচ্ছে 67, আলোক এবং অনিলের বর্তমান। এটা হচ্ছে আলোক আর এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত 3:4। যদি আলোকের বয়স এখন থেকে 20 বছর পর হবে 62 বছর, আলোকের এখন থেকে 20 বছর পর, তার মানে 3x 20 = 62 বছর হবে। তাহলে এখান থেকে আমি x এর মান কত পাবো, 20 গেলে 42, 3 14 42, 14 পাচ্ছি। তাহলে একটা হচ্ছে 3 14 42, আর একটা হচ্ছে 4 14 56। তাহলে অনিলের বর্তমান বয়স হবে 56 বছর। কত বছর, 56 বছর। 77 76 নম্বর, দুটি ন্যাচারাল সংখ্যার অনুপাত হলো 6:8, 6:8, এবং এদের গুণফল 768। তাহলে ক্ষুদ্র সংখ্যাটা কত, তাহলে 6x × 8x = 768, তার মানে x² = এত, তাহলে 6 × 8, তাহলে 8 নং 72, 6 8 48, 16, তাহলে x² = 16, তাহলে x কত পেলাম, 4, তাহলে 4 6 24 একটা, আর একটা হচ্ছে 4 8 32। তাহলে এখানে কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, 24 অ্যান্সার, তাই না? 3 নম্বর অ্যান্সার। 77 কি বলেছে, 36 72 এবং 144 সংখ্যাগুলির ক্ষুদ্রতম সাধারণ গুণিতক নির্ণয় করো, এর লসাগু করে দাও। এর লসাগু 144 আসবে, ঠিক আছে? 36 72 144, 144 আসবে 77 এর 3 নম্বর অ্যান্সার। 83 84, 1200 আপেল একদল বালকের মধ্যে এমন ভাবে বিতরণ করা হলো যাতে প্রতিটি বালক গোষ্ঠীতে থাকা মোট বালকের সংখ্যার থেকে 3টি করে আপেল বেশি পায়। মোট বালক যদি x হয়, মোট বালকের সংখ্যা যদি x হয়, তার থেকে 3টি করে আপেল বেশি পেল ওই গোষ্ঠীতে বালকের সংখ্যা কত, মোট বালক x এবং 3টি করে আপেল বেশি হলে তাহলে 3x, টোটাল 1200। এই হচ্ছে অঙ্ক, টোটাল 1200। এই যে টোটাল আপেল = টোটাল আপেল। ক্লিয়ার? এইটুকু অঙ্ক। কত দিয়ে কাটবো, 3 4 12 কেটে দিলাম। তাহলে x² = কত পেল, 400, x = 20। এই হচ্ছে অ্যান্সার, 20 অ্যান্সার। 84, যদি 36টি দ্রব্যের বিক্রয় মূল্যে নির্দিষ্ট মূল্যের 10% ছুট পাওয়া যায়, 10% ছুট পাওয়া যায়, তাহলে বিক্রয় মূল্য কত হলে তাতে নির্দিষ্ট মূল্যের 20% ছুট পাওয়া যাবে? কিচ্ছু নাই অঙ্ক, 20% ছুট পাওয়া যাবে। এর আগে আমি বলেছিলাম 100 100 কেটে যায়, জাস্ট খালি একটু টুক করে একটু সাজিয়ে নিতে হবে। অঙ্কটা আমি কি শিখিয়েছিলাম, 100 উপরে 80, 20%
ছাড়ি বলেছে লাস্টের দিকে দেখো 20% ছুট পাওয়া যাবে, আর প্রথমের দিকে ছুট কত বলেছিল 10% ইন্টু কত টাকা, 36টি দ্রব্য, আমি ধরে নিলাম 36টা দ্রব্যর দামই 36 টাকা, বাস 36 গুণ করে দাও, 4 নং 36, 4 8 32 টাকা আনসার। কত টাকা? 32 টাকা, 2 নম্বর আনসার। এই গেল অঙ্ক রেলের 2021 সালের আরআরবি এনটিপিসি শিফট 1 সিবিটি 1 এর অঙ্ক। তো অঙ্কর দিক থেকে হয়তো কতটা অসুবিধা হবে না, বাকি যে প্রশ্নগুলো আমি বলেছিলাম যে কথোপকথন, তারপরে রিজনিং, এইগুলো দিক থেকে খুব টাফ আসবে। এবং লাস্ট ইয়ারে যে পরীক্ষা হয়েছিল প্রিভিয়াসে, তার থেকে কিন্তু এবার কিন্তু টাফ টাফ হবে, এবং কোশ্চেন প্যাটার্নও হয়তো আলাদা চেঞ্জ হবে, কারণ এই 5 বছরে অনেকে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর এইভাবে যতদূর পারবো পরীক্ষার আগে আগে একটু ধারণা দিতে যাব, কারণ ধারণা দেওয়ার দরকার আছে। কিছু হয়তো এমন না যে কিছু শিখলে না, কিছু তো শিখলে, অনেক হয়তো সূত্রগুলো মনে থাকে না, কিভাবে বের করব সেটাও তো দেখলে। তো নতুন কেউ দেখলে তাকে বলবো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, যারা পুরনো তারা তো কমেন্ট বক্সে কমেন্ট দেয়। তো মন খারাপ করবে না, ক্লার্কশিপের পরীক্ষা যদিও খারাপ হয়, সামনে যেটা আছে সেটার দিকে ফোকাস দেবে।